আমাদের এবারের এপিসোডের প্রথম যেই ঘটনাটি, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তিনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম মিজানুর রহমান আহাদ, আর ওনার ডাক নাম হচ্ছে মানিক। ওনার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। উনি বর্তমানে সৌদি আরবের তাবুক শহরে রয়েছেন। তো এই ফটিকছড়িতে একটি নাম করা কলেজ রয়েছে। সঙ্গত কারণে কলেজের নামটি আমরা বলছি না, তবে ফটিকছড়ি উপজেলার অধিকাংশই যেই স্টুডেন্টরা রয়েছে তারা ওই কলেজের স্টুডেন্ট। প্রথমে কিছু ছোট ঘটনা দিয়ে শুরু করি, আর এরপরে এই মানিক ভাইয়ের সাথে যেই ঘটনাটি ঘটেছিল সেটাই আমরা যাব। তো মানিক ভাই দুলা ভাই একজন ঠিকাদার বা কন্ট্রাক্টর। ওনারা যেখানে থাকেন মোটামুটি ওই জায়গাটায় ওনার দুলা ভাইয়ের বেশ একটা নামডাক রয়েছে কন্ট্রাক্টর হিসাবে। সেই সুবাদে ফটিকছড়ির ওই উপজেলার যে কলেজটার কথা আমরা বলেছি, ওখানে একটি নতুন ভবন নির্মাণের কাজ এই মানিক ভাইয়ের দুলা ভাই পেয়েছিলেন। ওই কলেজের এক পাশে একটি দোতলা বিশিষ্ট বায়োলজি ল্যাব রয়েছে। কেউ গেলে সেখানে সেই ল্যাবটা দেখতে পাবে আর কি। তো কাজ যখন প্রথম শুরু হয় তখন ওনার দুলা ভাইয়ের দুইজন সিনিয়র মিস্ত্রি ওখানে যান এবং ওখানকার লেআউট যেভাবে দেয়া ছিল ওই সংক্রান্ত কাজগুলো ওনারা বুঝে নেন আর কি। তবে এই মিস্ত্রিদের কারো বাড়ি চট্টগ্রামে ছিল না। একজন ছিল বরিশালের, আর একজন ছিল সিলেটের। আর অন্যান্য মিস্ত্রিও যারা ছিলেন ওরা সবাই দেশের বিভিন্ন জায়গার আর কি। তো যেটা হয়, প্রথম দিনের মতো কাজ শেষ করে ওনারা ওই বায়োলজি ল্যাবের দোতলায় যে বারান্দাটা রয়েছে ওই বারান্দায় থাকার সিদ্ধান্ত নেন, যেহেতু কাজ সম্পূর্ণ শুরু হয়নি এবং মিস্ত্রিদের থাকার জন্য কোনো ঘরও আলাদাভাবে নির্মাণ করা হয়নি। ওই কলেজটির সামনে একটা বিশাল বড় পুকুর রয়েছে, যা অনেক বছর ধরেই রয়েছে। অনেক আগে থেকে এই পুকুরটা আর কি রয়েছে, নতুন করে যে খনন করা হয়েছে বিষয়টা এরকম না। তো ওই মিস্ত্রি দুজন তাদের কাজ শেষ করে গোসল করে এসে বাইরের যে হোটেল রয়েছে সেখানে গিয়ে খাবার খায় এবং পরে এসে তাদের জন্য বিছানা করে ওই বায়োলজি ল্যাবের দোতলার যে বারান্দা ওখানে শুয়ে পড়ে। তো রাতের বেলা কিন্তু কলেজটি একদম শুনশান নীরব থাকে সব সময়। তো রাত্রে পাহারা দেওয়ার জন্য 3 থেকে 4 জন দারোয়ান সবসময় থাকতো। তারা বিভিন্ন গেট বা বিভিন্ন জায়গায় থাকতো, দূরে দূরে আর কি। তো ওই কলেজের আশেপাশে বাড়িঘরও ছিল না, আর যেগুলো ছিল সেগুলো বেশ দূরেই ছিল। কলেজ এরিয়াটাও কিন্তু অনেক বড়। ওই দিন রাত্রে রাত আনুমানিক 1টা কি 1:30টার সময় ওই দুজন মিস্ত্রি হঠাৎ করে দরজা ধাক্কাধাক্কির শব্দ শুনতে পান। মূলত এই শব্দে তাদের ঘুম ভেঙে যায়। তো তারা যখন খেয়াল করলো যে আসলে এই শব্দটার উৎস কোথায়, তখন তারা বুঝতে পারলো এই দ্বিতীয় তলার বায়োলজি ল্যাবের ভেতর থেকে কেউ যেন অনেক জোরে দরজা বাড়ি দিচ্ছে বা ধাক্কাচ্ছে। ওনারা চিন্তা করেছেন কেউ ভেতরে আটকা পড়লো কিনা, কিন্তু এটা তো অসম্ভব ছিল। এত রাত্রে বায়োলজি ল্যাবের ভেতরে কেই বা থাকবে, আর দরজাটাও বাইরে থেকে তালাবদ্ধ। তারা কি করেছে, একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করেছে সাহস করে। তারা যখন কাছাকাছি যায় মনে হচ্ছে ওই দরজার ওপাশে ঝড় তুফান চলছে, সবকিছু যেন লন্ডভন্ড হয়ে যাচ্ছে। বিল্ডিং এর অপর পাশের জানালাগুলো একটা আরেকটার সাথে বাড়ি খাচ্ছে। কাছের জিনিসপত্রগুলো মনে হচ্ছে কেউ রাগে ক্ষোভে এদিক সেদিক ছুঁড়ে মারছে। টেবিলগুলো উল্টে ফেলে দেওয়া হচ্ছে। এমন অবস্থা দেখে তারা দুজন এমন ভয় পায় যা বলার মতো না। তখন তারা ওই জায়গা ছেড়ে কলেজের মেইন ভবনের বারান্দায় গিয়ে আশ্রয় নেয় এবং ওই রাতটা কোনো মতে পার করে। পরের দিন তাদের যে কাজগুলো ছিল তারা তাদের মতো করে কাজ শেষ করে। তবে রাতের বেলা এই যে ঘটনাটা ঘটেছে এই বিষয়টা ওনারা ওইভাবে কাউকে বলেন না। তো পরের দিন তাদের কাজ শেষে তারা দুজন সিদ্ধান্ত নেন যে আজ রাতে তারা ওই ভবনের বারান্দায় থাকবে না, যেহেতু গতকাল রাত্রে একটা ঘটনা ঘটেছে। তাই তারা কলেজের মেইন ভবনে ঘুমানোর সিদ্ধান্ত নেয় এবং তাদের মতো করে বিছানা করে শুয়েও পড়ে। সেদিনও রাত 1টা কি 1:30টা আনুমানিক আর কি, এমন সময় একজনের ঘুম ভেঙে যায়। উনি উঠে বসেন। তো বসে উনি দেখতে পান একটু দূরেই ক্লাসরুমের দরজার সামনে একটি কালো লম্বা ছায়ার মতো অবয়ব দাঁড়িয়ে আছে। মানুষের ছায়ার মতো অবয়ব, এটা স্পষ্ট দেখা গেলেও কিন্তু সেই অবয়বের মুখ বা শরীরের কোনো অঙ্গ দেখা যাচ্ছিল না। এটা দেখে তো উনি খুব ভয় পেয়েছেন এবং
পাশের অন্যজনকেও উনি ডেকে তুলেছেন। পাশের জন যখন ওঠেন তখন তারা দুজনেই কিন্তু ওই কালো অবয়বটা দেখতে পান, আর দুজনেই শুনতে পান যে ওই ক্লাসরুমের সামনে যে বারান্দায় তারা শুয়েছিল ওই ক্লাসরুমের ভেতর থেকে শত শত মানুষের কথার আওয়াজ আসছে। যেমনটা সচরাচর আমরা বাজারে গেলে শুনি শত শত মানুষের কথার আওয়াজ, কিন্তু সেই আওয়াজগুলো কিন্তু অস্পষ্ট থাকে, কে কি কথা বলছে বোঝা যায় না, কিন্তু একসাথে শত শত মানুষ কথা বলছে এতটুকু বোঝা যায়। ওনারাও এমন ধরনের আওয়াজ শুনতে পান। তো ওনারা তো ভয়ে যে যার মতো দোয়া কালাম পড়তে থাকেন। ওনারা নিচের দিকেও নামতে পারছিলেন না ভয়ে, যেহেতু নিচে নামতে হলে সিঁড়ি দিয়েই নামতে হবে, আর সিঁড়ির কাছে যেতে হলে ওই ক্লাসরুমের দরজার সামনে দিয়েই যেতে হবে যেখানে ওই কালো অবয়বটি দাঁড়িয়ে ছিল। ওনারা তো দুজনেই ভয়ে ভয়ে যতটুকু দোয়া কালাম জানতেন পড়া শুরু করলেন। এভাবে অনেকক্ষণ চলতে থাকে। হঠাৎই চারপাশ একদম নীরব শান্ত হয়ে যায়। ক্লাসরুমের ভিতর থেকেও সব ধরনের আওয়াজ বন্ধ হয়ে একদম সবকিছু স্বাভাবিক হয়ে যায়। ওই রাত্রে ওনারা একরকম ঘুমান নাই বললেই চলে, তবে ওই রাত্রে আর কোনো সমস্যা হয়নি, জাস্ট এতটুকুই আর কি। এই ঘটনা পরের দিন দারোয়ানদেরকে বলা হলে দারোয়ানরা বলেন যে এই কলেজে বেশ কিছু জিনের আনাগোনা আছে, কিন্তু তারা কখনো কারো ক্ষতি করে না। হয়তো আপনারা এমন জায়গায় ঘুমিয়েছিলেন যেখানে হয়তো তাদের চলাচলের রাস্তা ছিল, তাই হয়তো আপনাদেরকে তারা ভয় দেখিয়ে রাস্তা থেকে সরে যেতে বলেছে, কিন্তু আমরা টুকটাক কিছু আলামত পেলেও আমরা কখনো ক্ষতিগ্রস্ত হইনি ওদের দ্বারা। ডিউটি তো করছি অনেক দিনই, তো এইভাবে আর কি বলেন আর কি ওই দারোয়ানটা তাদের দুজনকে। তো ওরা দুজন অবশ্য ওই দিনের পর থেকে ওখানে থাকেন নাই, কারণ এই মানিক ভাইয়ের দুলা ভাইয়ের অন্যান্য যে সাইটগুলোতে যেই শ্রমিকরা থাকতো আর কি, তো তাদের জন্য কিন্তু আলাদা ঘর তৈরি করা হয়েছিল, টেম্পোরারি ঘর। ওনারা দুইজন কিন্তু কাজ শেষে ওইখানে গিয়ে ঘুমাতেন। তারপর কয়েকটা মাস কেটে যায়, কাজও ভালোভাবে শেষ হয়ে যায়। কলেজের একদম পেছনের দিকে মিস্ত্রিতে থাকার জন্য একটা ছোট রুম করা হয়, একটা রুম না মানে একটা ঘর তৈরি করা হয়, ওখানে দুটো রুম বা এরকম কিছু ছিল আর কি। তো ওখানে থাকার সময় কিন্তু ছোটখাটো ঘটনা সবার সাথেই ঘটতো, তবে অনেক বড় কিছু না আর কি। যেমন রাতে টিনের চালে অনেক বড় বড় ঢিল ছোড়া হতো, সকালে উঠে টিনের চালের দিকে তাকালে দেখা যেত সব ঠিকঠাক, নিচেও কোনো ঢিল পড়া নাই। আবার ঘরের চারপাশে কারো পায়ে হাঁটার আওয়াজ আসতো, কেউ যেন পায়চারি করছে পুরো ঘরের চারপাশে এমনটা। আবার মাঝে মাঝে রুমের কারো নাম ধরে ডাক দিত কোনো মহিলা কণ্ঠে, অথচ ওই এলাকায় কিন্তু কোনো মহিলার সাথে তাদের পরিচয়ও হয় নাই যে তাদের নাম কেউ কোনো মহিলা জানবে। আর যখন ডাক দিত, ধরুন যে কারোর নাম হচ্ছে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ এই বলে হি 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 করে হেসে দিত, মানে বোঝাই যেত যে এটা স্বাভাবিক কোনো ডাক নয়। আর মহিলা কণ্ঠস্বর হলেও কণ্ঠস্বরটা বেশ অদ্ভুত এবং নাকি নাকি ছিল আর কি। আর শব্দগুলো এমন ছিল যে দুজন মহিলা কণ্ঠে হাসাহাসি করছে, আবার একটু পরে শোনা যেত মহিলা না পুরুষ কণ্ঠে এরা হাসাহাসি করছে। ডাক দিত মহিলা কণ্ঠে, হাসাহাসি করতো মহিলা কণ্ঠে, কিন্তু কিছুক্ষণ পরে আবার পুরুষ কণ্ঠে হাসাহাসি করতো। আর মাঝে মাঝেই দরজা জানালায় ক্যাচ ক্যাচ আওয়াজ হতো, বড় বড় নখ দিয়ে আঁচড় কাটলে যেরকম শব্দ হয় না ওই রকম শব্দ হতো। তো প্রতিদিনই এই ধরনের কোনো না কোনো ঘটনা ঘটতো। আর এসব যে কোনো একজনের সাথে ঘটতো বিষয়টা এরকম নয়, ওই রুমে যারা থাকতো সবাই এটা শুনতে পেত। ওই রুমে প্রায় ৮-৯ জন থাকতো, সবাই কিন্তু এটা বুঝতে পারতো, শুনতেও পেত। তার মানে এই ঘটনার ভুক্তভোগী সবাই ছিলেন আর কি ওই ঘরে যারা থাকতেন আর কি। তো এরকম যখন চলছিল, মিস্ত্রিরাও একটা পর্যায়ে চিন্তা করলো যে তারা আর কাজ করবে না, চলে যাবে। এখন দক্ষ মিস্ত্রি পাওয়া তো কষ্ট, এই জন্য মানিক ভাইয়ের দুলা ভাই উনি স্থানীয় মসজিদের একজন হুজুরকে ডেকে এনে ওই ঘরটা, মানে ওই কলেজের ওই পাশে যে ঘরটা টেম্পোরারি তৈরি করা হয়েছিল ওই ঘরটা বন্ধ করে দেন, যাতে করে মিস্ত্রিদের আশেপাশে এই ধরনের যেই উপদ্রব শুরু হয়েছে এটা যেন বন্ধ হয়ে যায়। তো হুজুর বাসার আশেপাশে কিছু পেরেক গেড়ে দেন, উনি ওনার মতো রুকিয়া করে ঘর বন্ধ করে দেন। তারপর থেকে আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে যায়, তেমন কোনো ঘটনা ঘটেনি। তো একটা বিষয় জানা যায়, সেটা হচ্ছে ওই মিস্ত্রিদের ঘরটা যেই জায়গাতে নির্মাণ করা হয়েছিল সাময়িক সময়ের জন্য, ওখানে বেশ কিছু আত্মহত্যার ঘটনাও ঘটেছিল বিভিন্ন সময়ে। তো উনি যখন এই যে মানিক ভাই যখন স্কুলে পড়তেন ক্লাস 8-এ, তখন উনি নিজেও একটি ছেলের আত্মহত্যার কথা শুনে দেখতে গিয়েছিলেন ওই জায়গাটাতে। তো এবার মানিক ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনায় আমরা আসি। তো
শুরুর দিকে তো আসলে অনেক লোক কলেজে পদায়ন করা হয়নি, আস্তে আস্তে অনেক লোক আসে, বিভিন্ন কর্মচারী, দারোয়ান এনাদেরকে নিয়োগ করা হয়। তো আস্তে আস্তে অনেক লোকেরই আনাগোনা সেখানে শুরু হয় আর কি। কিন্তু ওই যে কাজ তো একটা দীর্ঘমেয়াদী কাজ ছিল, 8-9 জনের পরেও আরো অনেক লোক আসছিল। এখন সমস্যা হলো কি যে এদের প্রতিদিনের যে মজুরি, এই মজুরি দেওয়াটা একটু টাফ হয়ে যেত। আর মানিক ভাইয়ের আব্বা ওই সময় উনি অবসরেই ছিলেন আর কি, যার কারণে যখন দেখলেন যে মেয়ের জামাই একা একা পেরে ওঠে না, অনেক কষ্ট হয়ে যায় সব দিকে, কারণ অনেকগুলো সাইট রয়েছে, তখন উনি মানে মানিক ভাইয়ের আব্বা উনি তার মেয়ের জামাইকে সহযোগিতা করার জন্য উনি বললেন যে ঠিক আছে, আমি এই মিস্ত্রিদের বিষয়টা দেখছি। এখন প্রতিদিন আসা যাওয়া, বিভিন্ন বিষয় দেখাশোনা করার জন্য ওনারও কষ্ট হয়ে যেত, যার কারণে এই যে ঘরটা তৈরি করা হয়েছিল ওই ঘরেরই আলাদা একটা রুমে মানিক ভাইয়ের আব্বু থাকা শুরু করেন, কারণ প্রতিদিন আসা যাওয়া কিন্তু বেশ কষ্টই। আর ওই কলেজ থেকে এই মানিক ভাইয়ের আপুর বাসা প্রায় 1 কিলোমিটার দূরে ছিল। মানিক ভাইও তখন ওনার আপুর বাসায় থেকে লেখাপড়া করতেন। তো একদিন হয় কি, ওনার আপু বাসায় ভালো কিছু রান্না করেছেন, তখন আপু মানিক ভাইকে বলেছেন যে মানিক, যা তো আব্বুর জন্য একটু তরকারি দিয়ে আয়, কলেজের যেই ঘরটাতে আব্বু আছে আর কি। তখন কিন্তু রাত 9টা বাজে, খুব বেশি রাত না কিন্তু, আর এগুলো খুব বেশি দিন আগের কথাও না। তো উনিও যথারীতি ওনার আব্বুর জন্য তরকারি নিয়ে ওনার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছেন। 10 মিনিটের মধ্যেই কলেজ গেটের সামনে চলেও এসেছেন। দারোয়ানও ওনাকে চিনতে পারেন এবং গেটও খুলে দেন। তো এর মধ্যে একটা বিষয় বলে রাখা ভালো যে এই মেইন রাস্তার পাশেই ছিল কলেজের মেইন গেট। মেইন গেট থেকে ঢুকেই প্রায় 200 ফিটের মতো সামনের দিকে এগিয়ে গেলে কলেজের ওই যে বড় পুকুরটা, যেটা আমরা শুরুতে বলেছিলাম, ওই বড় পুকুরটা পড়ে। পুকুরের ডান পাশে কলেজের টিচারদের থাকার জন্য কোয়ার্টারও রয়েছে। তো শিক্ষক কোয়ার্টারের সামনে দিয়ে গিয়ে আরো প্রায় 50 ফুটের মতো সামনে এগোলে কলেজ ভবনের একটি গেট, সেটা সচরাচর ব্যবহার করা হয় না, তাই বন্ধই থাকে, রাতের বেলা তো বন্ধই থাকে সব সময়। সেই কলেজ মানে প্রথম কলেজ গেটের বাম পাশের রাস্তায় প্রায় 200 ফিট সামনে মাঝামাঝি কলেজ ভবনের মেইন গেটটা। তো পুকুর পাড় জুড়ে অনেক নারকেল গাছও ছিল। তো মানিক ভাই উনি কলেজ গেট থেকে আবার সাইকেল নিয়ে রওনা দিয়েছেন, পুকুর পাশ দিয়ে শিক্ষক কোয়ার্টারের সামনে দিয়ে উনি আগাচ্ছেন। তখন উনি খেয়াল করেন কলেজের ওই যে সামনের যেই কলেজ ভবনের গেট রয়েছে তার আশেপাশে কয়েকটা বাতি জ্বলছিল, কিন্তু ওই আশেপাশের কয়েকটা বাতি শুধু বন্ধ হয়ে আছে, অন্য বাতিগুলো কিন্তু জ্বলছে। এতে করে ঠিক ওই জায়গাটা বেশ অন্ধকার হয়ে আছে। তো উনি সেটাকে আমলে না নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছেন। আর সেই রাস্তা পার হয়ে কলেজ ভবনের গেটের সামনে দিয়ে যখন বাম পাশের রাস্তায় বাঁক নিয়েছেন, তখন হঠাৎ করেই চোখের পলকে উনি দেখতে পেয়েছেন যে সাদা পাঞ্জাবি জাতীয় কোনো কিছু আর কি পরা, মাথায় সাদা টুপি পরা একটা বৃদ্ধ মতো একজন মানুষ ওনার সাইকেলের সামনে হঠাৎ করে চলে এসেছেন। মনে হচ্ছিল উনি রাস্তা পার হয়ে পুকুরের দিকে যাচ্ছিলেন, এমন একটা অবস্থা। ঘটনাটি এত দ্রুততার সাথে ঘটেছে, ওনার চোখের পলকেই ঘটে যায় এই ব্যাপারটা। উনি সাইকেলের ব্রেক করারও সময় পান নাই। ভেবে দেখুন যে উনি কিন্তু রানিং অবস্থায় ছিলেন, আর ব্রেক করার জন্য কিন্তু আজকের অমীমাংসিত রহস্য এপিসোডে ভারতের দিল্লির কাকারদুমা কোর্টের এক রহস্যময় ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই। মূলত 2014 সালের শুরুর দিকেই এই কাকারদুমা কোর্টে খুব অদ্ভুত কিছু ঘটনা ঘটছিল। ঘটনাগুলো কি এই দুর্ঘটনার সাথে সাথে সেগুলো নিয়ে আলোচনা সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একদিন সকালবেলা আইনজীবীরা তাদের কক্ষে এসে দেখেন ফাইলপত্রগুলো অগোছালো আর কম্পিউটারগুলো চালু হয়ে আছে। শুরুর দিকে ব্যাপারটা নিয়ে কেউ একটা মাথা ঘামায়নি, চিন্তা করেছিল যে হয়তোবা কেউ দুষ্টুমি করে এমন কাজটা করেছে। কিন্তু প্রতিদিন যখন এই ঘটনা ঘটতে লাগলো, এই বিষয়টা কিন্তু একটা বিরক্তির কারণ হয়ে গেল। একটা ভয় ঢুকে যায় যে এক উকিলের কাগজ পাওয়া যেতে লাগলো আর এক উকিলের টেবিলে, এক কম্পিউটার ফাইল চলে যেতে লাগলো আর এক কম্পিউটারে। এটা কি স্বাভাবিক কোনো বিষয়? কারণ রাতের বেলা কিন্তু ওখানে কেউ থাকে না, আর পাহারারত যারা থাকেন তারা কখনোই এমন কাজটা করবেন না। হঠাৎ করে কেন এই সমস্যাটা শুরু হলো?
নিরাপত্তা রক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু তারা জানালো রাতের বেলা তো কেউ এখানে ঢোকে না। ওই বৃদ্ধ লোকটিকে কোথাও অবশেষে সিসিটিভি ফুটেজ দেখার উদ্যোগ নেওয়া হলো, আর তাতেই বাদ হলো বিপত্তি। বড় ধরনের একটা ঝড় ভিডিওতে দেখা গেল কোন প্রকার বৈদ্যুতিক সংযোগ ছাড়াই নাকি গভীর রাত্রে কম্পিউটারগুলো চালু হয়ে যাচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, অফিসের ড্রয়ারগুলো নাকি এমনি খুলছে আবার বন্ধ হচ্ছে। উনি উপরের দিকে হাওয়ায় ভেসে ভেসে এক ফাইল আর একটা টেবিলে চলে যাচ্ছে, আবার আরেক টেবিলের ফাইল হাওয়ায় ভেসে ভেসে অন্য টেবিলে চলে যাচ্ছে। মনে হচ্ছে অদৃশ্য কোন শক্তি এই কাজগুলো করছে। এই ব্যাপারটা দেখার পর সবাই খুব ভয় পেয়ে গেল। তবে এখানে একটা প্রশ্ন হতে পারে, শুরুতেই কেন এই ফুটেজগুলো চেক করা হয়নি? শুরুতেও চেক করা হয়েছিল, কিন্তু দেখা গেল ওই ফুটেজে কিছুই ধরা পড়ছে না। বেশ অনেকদিন ধরে চেষ্টা করার পর একদিন এটা ধরা পড়েছিল। তো এমন একটা ব্যাপার যখন জানা গেল, উকিলরা তো খুব ভয় পেয়ে গেলেন। তারা ওইখান থেকে অন্য জায়গায় রুম নিয়ে যাওয়ার চেষ্টা করতে শুরু করলেন। যদিও বা ব্যাপারটা দিনের বেলা ঘটতো না, ঘটতো শুধু রাতের বেলা, আর রাতের বেলা তো ওনারা কেউ থাকতেন না। তারপর মনের ভয় তো একটা থাকে, তাই না? কে এমন ভুতুরে জায়গায় কাজ করতে চায়? আবার এই বিষয়টা নিয়ে বাইরে মুখ খুলতেও তারা লজ্জা পাচ্ছিলেন। আইনের চোখে ভূত প্রেত এগুলোর অস্তিত্ব তো একদমই ভিত্তিহীন, তাই না? কিন্তু গোপন করতে চাইলে কি গোপন রাখা যায়? একটা সময় এই সমস্ত উকিলদের ক্লায়েন্টদের মাধ্যম দিয়ে বিভিন্ন মানুষদের মুখে মুখে ছড়িয়ে পড়ে ঘটনাটি। তো উকিলরা একজন তান্ত্রিককে ডাকেন, সে তান্ত্রিক ভালো করে সবকিছু পরীক্ষা করেন এবং উনি বলেন যে কোন একটা অভিশপ্ত জিনিস এইখানে এসে এই কাজটি করছে, কিন্তু কেন করছে মোটামুটি যতটুকু এই বিষয়টি উনি বুঝতে পারছেন না। বিষয়টা নিয়ে উনি আরো অনেক অ্যানালিসিস করার চেষ্টা করবেন। অনেক বড় বড় আগুনের গোলার মতো জ্বলজ্বল করছে। পরবর্তীতে ওই উকিল জানান যে আচ্ছা, বা ওই তান্ত্রিক জানা যাচ্ছে আপনাদের এখানে কি মনীষ বাজপেয়ী নামে কোনো উকিল ছিলেন? তখন উকিল বলেন হ্যাঁ হ্যাঁ, এখানেই তো তার কক্ষ ছিল, এখানেই সে বসতো। তখন ওই তান্ত্রিক জানান যে ওই মনীষ বাজপেয়ী মারা যাওয়ার পর কোন একটা অশুভ শক্তি এখানে এসে সমস্যা সৃষ্টি করছে। তবে তাদের ধর্ম মতে, মানে হিন্দু ধর্ম মতে, তারা মনীষ বাজপেয়ীর আত্মা বলতে চাইলেও আমরা বলবো আসলে আত্মা তো ফিরে আসতে পারে না। তবে আশেপাশে অন্যান্য মানুষ মারা যাওয়ার পর কখনো কখনো কোন জিন তার রূপ ধরে এখানে এসে সমস্যা সৃষ্টি করতে পারে। তো সবকিছুর একটা শেষ আছে, তাই না? আতঙ্কে যখন অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে থাকতে লাগলেন, কিন্তু কি করবেন? কিছু তো করার নাই। একটা সময় মানুষ এটার সাথে অভ্যস্ত হয়ে যেতে থাকে। সকালবেলা আসলে এক ফাইল আর এক টেবিলে চলে যাবে, এই জিনিসটা ধারণাই করে নেন যেটা হবে। সময়ও উনি শুনতে পেয়েছিলেন, ওনারা ওনাদের মতো করে সেগুলো ঠিক করে নেন। 2015 সালে প্রচুর অতি প্রাকৃত বিষয়ক গবেষণা সংস্থাগুলো এই কোর্টে এসেছে। তারা বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে হরর ফিচারও করেছে। এবং অনেক সময় দেখা গিয়েছে যে এই বিষয় নিয়ে আহার থেকে শুরু করে নিয়ে বিভিন্ন ধরনের মানে খুব হাঁপাচ্ছিলেন সিরিয়াল, যেগুলো হরর সিরিয়াল, এগুলো তৈরি হয়েছে। কিন্তু এগুলোর মূল উৎস ছিল কিন্তু দিল্লির এই কাকারদোমা। অতিপ্রাকৃত গবেষকরা এখানে কিন্তু অনেক ছবিও তুলেছিলেন। এর মধ্যে একটি ছবি 2016 সালে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ওই ছবিটাতে শুধুই একটা ছায়া দেখা যাচ্ছিল। তো এই ছায়াটি দেখার পর মনীষের পরিবার সদস্যরা জানিয়েছিলেন ওই ছায়ার শারীরিক গঠনের সাথে মনীষের শারীরিক গঠনের নাকি দৈহিক মিল রয়েছে। অনেকেই বলেন মনীষ মরে গিয়েও আত্মা হয়ে ফেরত এসেছে এখানে, এসে তার সহকর্মীদেরকে বিরক্ত করছে। কিন্তু এই তথ্যটা মোটেও গ্রহণযোগ্য নয়, কারণ হচ্ছে মানুষ মারা গেলে ফেরত আসতে পারে না। কিন্তু আসলেই কে এই কাজটি করছে? 2016 সালের পর থেকে এই বিষয়টি অনেক কমে আসলেও এখনো মাঝে মধ্যে নাকি এই কাকারদোমা কোর্টের উকিলদের ওই সাইটটাতে এই ধরনের সমস্যা হয়। কিন্তু এই বিষয়টা একদম জানা যায়নি যে আসলেই কেন হচ্ছে। আর তারা কোনো পদক্ষেপ নিলেও এই বিষয়ে কোনো সুরাহা আজ পর্যন্ত তারা করতে পারেনি। অনেকটা অভ্যস্ত হয়ে যাওয়ার মতোই বলতে হবে। আসলে এই কাকারদোমা কোর্টে কি রয়েছে, ওই জায়গাটাতে আসলে কি হয়,
এই বিষয়টা কিন্তু অজানা। আপনার দিল্লির কাকারদুমা কোর্টে যদি কখনো যেতে পারেন, সেখানে যাওয়ার পর এই বিষয়ে কোনো তথ্য আপনারা সংগ্রহ করতে পারেন। তবে অনেকেই এই বিষয়গুলো স্বীকার করতে চায় না, কারণ হচ্ছে সরকারি কোন স্থাপনা, আবার দেখা যাচ্ছে যেটার সাথে আইনের বিষয়গুলো সম্পর্কযুক্ত, এই বিষয়গুলো অনেক সময় মানুষের সামনে অনেকে নিয়ে আসতে চান না, কারণ এতে মানুষ ভুল বুঝতে পারে। এই জন্য ওখানে গিয়ে জিজ্ঞেস করলেই যে কেউ একদম সরাসরি বলে দেবে, এটা আশা করাটাও বোকামি। তবে এই বিষয়ে কিছু সত্যতা তো অবশ্যই রয়েছে। এমন ঘটনা কিন্তু বাংলাদেশেও বেশ কিছু জায়গায়, বিশেষ করে বড় বড় আবাসিক হোটেল যেগুলো রয়েছে বা 5 স্টার হোটেল রয়েছে, এমন তথ্য কিন্তু সেখানেও মাঝে মাঝে শুনতে পাওয়া যায়। আপনাদের কি জানা আছে বাংলাদেশের কোন হোটেলগুলোতে এই ধরনের সমস্যা হয়েছে? যদি জানা থাকে আমাদেরকে কিন্তু জানাতে পারেন, আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করার চেষ্টা করব এবং সেটা আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদেরকে ইমেল করে জানাতে পারেন। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnantahorworld@gmail.com। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হর ওয়ার্ল্ড নামে। এই দুটো লিংক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের পেজে কমেন্ট করে জানাতে পারবেন আপনাদের মূল্যবান মতামত, আর আমাদের গ্রুপে পোস্ট করেও জানাতে পারবেন। আমাদের এই ভিডিওটার লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না, আর আমাদের এই ভিডিওটার লিংকটাও শেয়ার করে দিতে ভুলবেন না। লিসেনার্স, চলুন আমরা এবারের এপিসোডের শেষ দিকে চলে যাই। আর শেষ দিকে যাওয়ার পর অবশ্যই একে অন্যের জন্য আমরা দোয়া চাইবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। অনেকবার ওই কলেজে উনি গিয়েছেন, কিন্তু কখনো ওই পুকুরে হাত পা ধোয়ার জন্য নামেন নাই, গোসল তো করেনই নাই। আর ওই ঘটনার পর ওনার কিন্তু জ্বরও আসে নাই, শরীরও খারাপ হয় নাই, আল্লাহর রহমতে এই ধরনের কোনো সমস্যা হয় নাই। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ মিজানুর রহমান আহাদ মানিক ভাইকে। আশা করছি আপনার কাছ থেকে আরো ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, আমরা এখন চলে যাব আমাদের এবারের 115 নম্বর এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। চলুন শুনে আসি সেই ঘটনাটি। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের 115তম এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। এখন যার ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব, উনি এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। ওনার নাম হাফেজ মোহাম্মদ আলহাজউদ্দিন। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার আসিম ইউনিয়নে। উনি মূলত মাদ্রাসা কেন্দ্রিক ঘটনা পাঠাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। উনি একটা সময় মাদ্রাসায় লেখাপড়াও করেছেন, যার কারণে মাদ্রাসা কেন্দ্রিক ঘটনার প্রতি ওনার একটা আগ্রহ কাজ করে। অনেক লিসেনাররাও কিন্তু মাদ্রাসা কেন্দ্রিক ঘটনা শুনতে চান। তো তাদের জন্য বলবো যে আমাদের হাফেজ আলহাজউদ্দিন ভাই হতে পারেন এক অন্যতম ব্যক্তি যিনি মাদ্রাসা কেন্দ্রিক ঘটনাই বেশি পাঠাবেন বলে আমাদেরকেও বলেছেন। আজকে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটিও মাদ্রাসা কেন্দ্রিক। এই ঘটনার দুটি পার্ট রয়েছে। প্রথম অংশে ছোট্ট একটি মাদ্রাসা কেন্দ্রিক ঘটনা রয়েছে, আর ওই অংশটার পরেই আমরা মূল অংশে চলে যাব, মানে ঘটনার মূল অংশে। তো চলুন সেই ছোট্ট অংশ দিয়ে শুরু করি। 2024 সালে একদিন ওনারা যথাসময় মাদ্রাসার ক্লাসে বসেছেন। তো সকালবেলা ক্লাসে মাঝে মাঝে কিন্তু যারা শিক্ষকরা আছেন, ওস্তাদরা রয়েছেন, বাচ্চাদের বা স্টুডেন্টদের মন ফ্রেশ রাখতে কিছু কিছু ঘটনা বলে থাকেন। অনেক সকালবেলা ঘুম থেকে ওঠার কারণে একটা সময় এসে একটি ঘুমের বা একটা ঝিমুনি ভাব চলে আসে। তখন চাঙ্গা রাখতেই মূলত স্টুডেন্টদেরকে বিভিন্ন ধরনের গল্প শুনিয়ে থাকেন ওস্তাদরা, যাতে করে স্টুডেন্টদের ওই ঝিমুনি ভাবটা কেটে যায়। তো মাঝে মাঝে কিন্তু এটা করে থাকেন হুজুর। তো ওইরকম একটা ছোট্ট ঘটনা শেয়ার করেন, সেই ঘটনাটি এখন উপস্থাপন করছি। তো এই ঘটনাটি চট্টগ্রামের বেশ বড় একটি মাদ্রাসার ঘটনা। মাদ্রাসার নামটি বলা যাচ্ছে না সঙ্গত কারণে। তো ওই সময় ওই মাদ্রাসায় ছোট ছোট অনেকগুলো রুম ছিল। প্রত্যেকটা রুমে 4 জন করে ছাত্র ঘুমাতো। আর যেখানে ক্লাস হতো সেটা হচ্ছে বিশাল বড় একটা হল রুম, সেখানে সব ছাত্র একসাথে ক্লাস করত। তো আমরা দেখি অধিকাংশ মাদ্রাসা যেগুলো সাধারণত হাফেজি মাদ্রাসা হয়,
এই মাদ্রাসাগুলোতে দেখা যায় যে পড়ার জায়গা, ঘুমানোর জায়গা অধিকাংশ ক্ষেত্রে একই রকম, মানে একই জায়গায় হয়ে থাকে, আলাদা আলাদা জায়গা খুব কম হয়। কারণ হচ্ছে জায়গার সংকুলান খুব একটা হয় না এই কারণেই। আর যেখানে পর্যাপ্ত জায়গা রয়েছে সেখানে পড়ার জায়গা, ঘুমানোর জায়গা, খাবার জায়গা এগুলো আলাদা আলাদা কিন্তু রয়েছে। তবে সেই সংখ্যাটা খুবই কম বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। অল্প কিছু মাদ্রাসায় এই ফ্যাসিলিটিসগুলো রয়েছে। তো ওই মাদ্রাসায় আগে থেকেই বেশ অনেক জায়গা ছিল আর কি, এই জন্য বাচ্চাদের বা স্টুডেন্টদের থাকার জন্য এক একটা রুম, এক এক রুমে 4 জন করে থাকতো, আর পড়ার জন্য আলাদা রুম। ওখানে আবার একটা নিয়ম ছিল, সেটা হচ্ছে যখন মাদ্রাসায় ভর্তির সুযোগ আসতো, এখানে একটু বলে রাখা ভালো যে আমাদের দেশে স্কুল কলেজগুলোতে দেখা যাচ্ছে যে জানুয়ারি মাস থেকে ভর্তি শুরু হয়, বিশেষ করে স্কুলে। কিন্তু মাদ্রাসাগুলোতে এটার কিন্তু ব্যতিক্রম, আরবি মাসের সাথে তাল মিলিয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়। এই জন্য শাওয়াল মাসে ভর্তি কার্যক্রম শুরু হয়, মানে রমজানের পর ঈদ আসে, ঈদের পরে মাদ্রাসা খুললে তখন ভর্তি কার্যক্রম শুরু হয়। এখন অবশ্য বেশ কিছুটা চেঞ্জ আসছে বিভিন্ন জায়গায়, কারণ হচ্ছে মাদ্রাসার বাচ্চারা তারা মাদ্রাসার পড়ার অংশ বা ওই বছরে তাদের পড়া শেষ করে যখন জেনারেল লাইনে লেখাপড়া করতে যাবে তখন দেখা যাচ্ছে যে জানুয়ারি মাস পর্যন্ত ওয়েট করতে হয়। তো এটা একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়, এই জন্য অনেক উস্তাদরাই এটা একটা সমন্বয় করার চেষ্টা করছেন। তো যেহেতু শাওয়াল মাস থেকে ভর্তি কার্যক্রম শুরু হয় আর কি, তখন ওখানে একটা নিয়ম ছিল, সেটা হচ্ছে যে একটা রুমে এলোমেলো ভাবে ভর্তি ফর্মগুলো সাজানো থাকতো। যারা ভর্তি হবে তারা ওই রুমে ঢুকতো, ওই রুমের দরজা আবার 2টা, একটা দরজা দিয়ে ঢুকে আর একটা দরজা দিয়ে বের হতে হতো। আর ঢুকার পর তাদের ইচ্ছা মতো একটা ফর্ম নিয়ে অন্য দরজা দিয়ে বের হয়ে চলে যেতে হবে। আর যেই ফর্মটা নেওয়া হবে ওই ফর্মের সাথেই তাদের কোন রুমে থাকতে হবে, তাদের সিট নাম্বার কত হবে, রুম নাম্বার কত হবে, এই বিষয়টা সংযুক্ত থাকতো। কিন্তু এটা আগে থেকে বোঝার কোনো উপায় থাকতো না যে কে কোন রুমে পড়বে, মানে আগে থেকে বলে যে আমরা 4 জন এই রুমে থাকবো, 2 জন এই রুমে থাকবো, এরকম আসলে সুযোগ নাই। এটা লটারির মতো আর কি, এখানে লবিং করা বা পছন্দ মতো নেয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা যাকে যেখানে কবুল করবেন ওভাবেই আর কি। তো এভাবেই কিন্তু ভর্তি হতো এবং যার যেখানে সিট পড়তো সবাই ওইখানেই থাকতো আর কি। এটা ওই সময় ওই মাদ্রাসার নিয়ম, যদিও বা এখন নাকি সেই নিয়ম আর নাই। তো যাই হোক, এভাবে ভর্তি হয়ে যায় আর কি ওই বছরের মতো। আর মাদ্রাসার হুজুররা ওনারা গভীর রাত্রে মাদ্রাসার স্টুডেন্টদের খোঁজ খবর নিতেন, কারো কোনো সমস্যা হলো কিনা হাঁটাহাঁটি করতেন। অনেক সময় রাত বিরেতেও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, কেউ অসুস্থ হয়ে যেতে পারে, এই জন্য ডিউটি থাকতো যে আজকে এই 2 জন হুজুর রাতের বেলা কিছুটা সময় ওনারা একটু পায়চারি করবেন, একটু ডিউটি দেবেন। এটা একটা রেগুলার রোস্টার ডিউটির মতো ওনারা নিজেদের মধ্যে এটা সমন্বয় করে নিতেন আর কি। তো একজন হুজুর উনি এক রাত্রে ওনার ডিউটি পড়ে, তো উনি ঘুরে ঘুরে দেখছিলেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে কখনো কখনো কেউ না ঘুমিয়ে গল্প গুজব করছে, তখন তাদেরকে বলে দেন যে ঘুমিয়ে যাও, কারণ অনেক সকালবেলা উঠতে হবে। এটা একটা আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে এই জন্য আর কি। তো উনি ঘোরাঘুরি করছেন, ঘোরাঘুরি করতে করতে একটি রুম থেকে মিটমিট আলো বের হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন। এটা লাইটের আলো না, লাইটের আলো হলে তো পুরো রুমে আলোকিত অবস্থা থাকবে আর কি। মনে হচ্ছে হয়তো বা হালকা কোনো আলো জ্বালিয়ে রাখা হয়েছে আর কি, এরকম কিছু। তো হুজুর চিন্তা করেন কি ব্যাপার, এই রুমের স্টুডেন্টরা এখনো ঘুমায় নাই, করেটা কি? তো উনি তখন আস্তে করে ওই রুমের কাছে এসেছেন। জানালাটা আলতো করে খোলা ছিল, তো উনি ওই জানালা দিয়ে যখনই তাকিয়েছেন উনি একটা বিষয় দেখে আঁতকে ওঠেন, খুব ভয়ও পান। হুজুর দেখতে পান প্রত্যেকটা রুমে তো 4 জন করে স্টুডেন্ট থাকে, ওই রুমে 4টা সাপ বসে আছে এবং ওদের মাথায় কোনো একটা বস্তু রাখা আছে, সেটা থেকে আলো বের হয়ে মিটমিট করে জ্বলছে এবং ওই মিটমিট করা আলো থেকেই পুরো রুম অনেকটাই আলোকিত হয়ে গিয়েছে। আর এই 4টি সাপ খেলা করছে নিজেদের মধ্যে। এই দৃশ্য দেখার পর হুজুর আর কোনো শব্দ না করে আস্তে করে ওখান থেকে চলে আসেন। তবে ওই রুম নাম্বারটা কত ছিল এটা উনি খেয়াল করে এসেছেন। উনি ওই সময় আর কাউকে ডাকেন নাই, চুপচাপ উনি গিয়ে নিজের কক্ষে শুয়ে পড়েছেন। সকালবেলা
যখন সব স্টুডেন্টরা ক্লাস করতে এসেছে তখন উনি ওই রুম নাম্বার ধরে বলেন যে অমুক রুমের যে 4 জন থাকো তোমরা একটু আমার কাছে আসো। ওই 4 জন স্টুডেন্ট যখন ওই হুজুরের কাছে এসেছেন তখন হুজুর ওই 4 জনকে নিয়ে একটা আলাদা জায়গায় চলে যান। খুব গোপনীয়তার সাথে সেই 4 জন জিন ছাত্রকে হুজুর বলেন, দেখো বাবারা, আমি কাল রাতে তোমাদের রুমের কাছে গেছিলাম, তোমাদের পরিচয় আমি জেনে গেছি, তোমরা তো জিন জাতি আর আমরা মানুষ, মাদ্রাসায় পড়তে আসছো আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, কিন্তু আমি তোমাদের এই বিষয়টা গোপন রাখবো, তোমাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে তোমাদের নিজেদের এই বিষয়টা গোপন রাখা। তোমরা যেভাবে সাপ হয়ে রুমের মধ্যে আলো করে খেলাধুলা করছিলা, যদি অন্য কোনো স্টুডেন্টরা দেখতো, চিৎকার চেঁচামেচি করে কি একটা হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিত, ওরা ভয় পেত, মাদ্রাসার স্টুডেন্টদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যেত। তো তোমরা যে এইভাবে ওই অবস্থায় ছিলা, এটা কি ঠিক করেছো? তখন ওই 4 জন খুব লজ্জিত হয় এবং হুজুরের কাছে ক্ষমা চান এবং বলেন যে আসলে আমাদের তো ভুল হয়ে গেছে, আমাদের তো আসলে বেশি বয়স না, খেলাধুলা করার বয়স, আমরা আসলে বুঝতে পারি নাই, চিন্তা করেছি সবাই ঘুমিয়ে পড়েছে, এই কারণে আমরা একটু ভিন্ন রূপে খেলাধুলা করছিলাম, আর আমরা বিভিন্ন সময় এইভাবেই খেলাধুলা করি, কিন্তু আপনাকে কথা দিচ্ছি এরপরে আমাদের কোনো আচরণ দ্বারাই কেউ বুঝতে পারবে না যে আমরা মানুষ নই, এটা আপনাকে কথা দিচ্ছি। তো হুজুর বলেন যে ঠিক আছে, আমিও তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের এই বিষয়টা আমি গোপন রাখবো যতদিন পর্যন্ত তোমরা এই মাদ্রাসায় থাকবা, আর তোমাদের নাম তো কখনোই বলবো না। তো এরপরে কিন্তু ওরা লেখাপড়া শেষ করে ভিন্ন ভিন্ন জায়গায় চলে যায়। হুজুর এই বিষয়টা উদাহরণ হিসাবে বললেও ওই স্টুডেন্টদের নাম উনি কখনোই প্রকাশ করেন নাই যে এরা আসলে কারা ছিল, কারণ উনিও ওয়াদাবদ্ধ ছিলেন যে তাদের নাম কখনো বলবেন না। যদিও বা তাদের নাম বলা যাবে না, এটা নিয়ে কিন্তু ওই 4 জন জিন ছাত্র হুজুরকে কোনো শর্ত দেননি। হুজুর নিজে থেকেই নিজের দায়িত্ব মনে করেই ওই 4 জন জিন ছাত্রের নাম কখনোই প্রকাশ করেন নাই। এমনও হতে পারে যে আজও ওই 4 জন জিন ছাত্রের ছাত্র ভাই যারা আছেন, তাদের সহপাঠী, তারা আজও জানেন যে তারা মানুষই ছিল। তো যাই হোক, এটা ছিল ছোট্ট একটা ঘটনা। এবার আসেন মূল ঘটনাতে চলে যাব। এই ঘটনাটি এই আলহাজ উদ্দিন ভাই উনি নিজেই প্রত্যক্ষ করেছেন। ঘটনাটি খুব বেশি দিন আগের না, 2017 সালের। তখন উনি ঢাকার উত্তরাতে একটা মাদ্রাসায় লেখাপড়া করেন। তো মাদ্রাসাটি কি এখনো চালু আছে। উনি মাদ্রাসার নাম এবং সম্পূর্ণ ঠিকানা আমাদেরকে বললেও সঙ্গত কারণে বলছি না, তবে শুধু এতটুকু বলছি, এটি উত্তরা 4 নম্বর সেক্টরের একটি মাদ্রাসা। রোড নাম্বার, মাদ্রাসার নাম সবই উনি বলেছেন, কিন্তু আমরা এখন বলতে চাচ্ছি না। তো আসুন ঘটনায় চলে যাই। মাদ্রাসার বড় হুজুরের 2টি মাদ্রাসা ছিল, একটি হচ্ছে ছেলেদের মাদ্রাসা, আরেকটি হচ্ছে মেয়েদের মাদ্রাসা। তো প্রত্যেক দিনের মতো ওনারা ছেলেরা নিয়ম অনুযায়ী সবাই মাগরিবের পর ক্লাস করছিলেন। তো ক্লাস চলাকালীন বড় হুজুর আসেন ওনাদের ক্লাসে, এবং ক্লাসে এসে ওনাদের সবার পড়া থামিয়ে হুজুর এই আলহাজ উদ্দিন ভাই সহ আরো 5 জন ছাত্রকে হুজুরের কাছে ডাকেন। তো ওনারা মোট 6 জন মিলে যখন হুজুরের কাছে গিয়েছেন, তখন হুজুর ওনাদের উদ্দেশ্য করে বলছেন যে তোমরা 6 জন আমার সাথে দ্রুত ওই মহিলা মাদ্রাসায় চলো, একটা কাজ আছে। সাধারণত এইভাবে কখনো উনি ডাকেন না, এই সময়টাতে নিশ্চয়ই জরুরি কোনো কাজ আছে, এই জন্য নিয়ে যাচ্ছেন। তো ওনারা বড় হুজুরের কথা শুনে হুজুরের সাথে চলে গিয়েছেন ওই মহিলা মাদ্রাসায়। একদম কাছাকাছি ছিল, খুব বেশি দূরে না। তো ওই মহিলা মাদ্রাসায় যাওয়ার পর ওনারা যখন ওই মাদ্রাসার অফিস রুমে ঢুকেছেন, ওখানে সবারই এন্ট্রি ছিল, ওই জায়গাতে সবাই যেতে পারতেন। এরপরে একটা নির্দিষ্ট জায়গায় ওখানে কোনো পুরুষ সদস্যরা ঢুকতে পারতেন না। তো যখন ওই অফিস রুমে ঢুকেছেন, তখন দেখা যাচ্ছে যে ওখানে বেশ কয়েকজন হুজুর বসে আছেন, এবং ওই মহিলা মাদ্রাসার যে বিল্ডিং এর মালিক উনিও বসে আছেন। এই 6 জন স্টুডেন্ট যারা গিয়েছেন, তখন তারা কিন্তু বোঝে নাই আসলে তাদেরকে কেন আনা হয়েছে। তো ওনারা অফিস রুমে গিয়ে দেখতে পেলেন যে সবাই একদম চুপ করে বসে আছে, মনে হচ্ছে সবাই খুব চিন্তিত। তো সেখানে যাওয়ার পর একজন হুজুর, মানে ওখানে যে হুজুররা বসেছেন তার মধ্যে থেকে একজন হুজুর বড় হুজুরকে ইশারা দিয়ে কিছু একটা আনতে বললেন। সেই হুজুরের ইশারা শুনে বড় হুজুর চলে যান অন্য একটি রুমে,
আর অল্প কিছু সময়ের মধ্যেই হাতে করে 3টি কাচের বোতল নিয়ে ফেরত আসেন। তখনও কিন্তু এই 6 জন স্টুডেন্ট কিছুই বুঝতে পারছে না যে আসলে হচ্ছেটা কি। তো বড় হুজুর বোতলগুলো নিয়ে এসে সেই হুজুরের হাতে দেন। বোতলগুলোর একটু বিবরণ আমরা দেই। বোতলগুলো ছিল কাচের, আর প্রত্যেকটি বোতলের ভেতর একটি করে পেরেক ঢোকানো ছিল, আর বোতলগুলোর মুখ একটি লাল কাপড় দিয়ে খুবই শক্ত করে বাঁধা ছিল। বোতলগুলো যেহেতু পরবর্তীতে ওনাদের হাতে এসেছিল, তাই বোতলগুলো খুব ভালো করে দেখতে পেরেছিলেন এই আলহাজউদ্দিন ভাই সহ আরো 5 জন। তো সেই বোতলগুলো হাতে নিয়ে সেই হুজুর তার সামনে রাখেন এবং এই আলহাজউদ্দিন ভাই সহ আরো যে 5 জন, মানে যে 6 জন, এই 6 জনকে হুজুরের কাছে আসতে বলেন। তো ওরা যখন হুজুরের কাছে বসেছেন তখন হুজুর ওনাদেরকে বলেন, শোনো, এখানে 3টি বোতল আছে আর তোমরা 6 জন মানুষ আছো, আর এই যে বিল্ডিংটি দেখছো এখানে 4টি কোণা রয়েছে। তোমরা 2 জন করে একটি বোতল নিয়ে বাড়ির 3 কোণায় যাবা। বাড়ির পেছনের 2 কোণায় আর সামনের পূর্ব দিকের কোণায় যাবা। সেখানে গিয়ে তোমরা একজন আজান দিবা, আর অপরজন আজান দেবার সাথে সাথেই মাটিতে গর্ত খুঁড়তে শুরু করবা। আজান শেষ হবার আগেই মাটির আধ হাত নিচে বোতলটি একদম পুঁতে ফেলবা। আর মনে রাখবা, আজান শেষ হবার আগেই বোতলগুলো মাটির নিচে পুঁতে ফেলতে হবে, তা না হলে কিন্তু আমরা সবাই মিলে বিপদে পড়ে যাব। আর বোতলগুলো পুঁতে ফেলার পর সবাই শুধু সামনের দিকে তাকিয়ে এই অফিস রুমে চলে আসবা, আর ভুলেও পেছনে বা এদিক সেদিক তাকাবা না। তো এরপর হুজুর ওনাদেরকে 2 জন করে ভাগ করে দেন, আর বিল্ডিং এর কোন কোনায় কে যাবে সেটাও উনি বলে দেন, এবং কে আজান দেবে সেটাও নির্দিষ্ট করে দেন। কে মাটির নিচে বোতল পুঁতে ফেলার কাজ করবে, কে গর্ত করবে, এটাও খুব ভালো করে নির্দিষ্ট করে দেন যে এই কাজ করবে। তো সবকিছু সুন্দরভাবে পরিকল্পনা করা হয়। হুজুর ওনাদের সকলকে আয়াতুল কুরসি পড়ে শরীর বন্ধ করে নিতে বলেন। এবার আরো বেশ কিছু উপদেশ তাদেরকে দেন এবং আবারও খুব শক্ত করে বলে দেন যে আজান শেষ হবার আগেই যেন বোতলগুলো মাটির নিচে পুঁতে ফেলা হয়, এর জন্য ব্যতিক্রম না হয়, কোনো ধরনের ভুল যেন না হয়। একজনের ভুল হলে সমগ্র কাজটাই একদম বিফলে চলে যাবে, আর একবার বিফলে চলে গেলে বড় ধরনের বিপদ হবে। এরপর ওনারা 6 জন চলে গিয়েছেন সেই বিল্ডিং এর 3 কোণায়, আর 6 জন মিলেই আলহামদুলিল্লাহ কাজটা খুব ভালো করেই ওনারা হুজুরের যে নির্দেশনা ছিল সেই অনুযায়ী শেষ করতে পেরেছেন। ঘটনাটি কিন্তু এখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু না, ঘটনা মাত্র শুরু। ওনারা 6 জন মিলে যখন সফলভাবে কাজটি শেষ করে চলে এসেছেন, সবাই যেন একটা শান্তির নিঃশ্বাস নিল, আর সবাই এক বাক্যে বলে উঠল, আলহামদুলিল্লাহ, যাক এবার বিপদ মুক্ত। কিন্তু আসলে ওনারা তখনও বুঝতে পারেন নাই কিসের বিপদ আর কিসের মুক্তি। তখন বড় হুজুর ওনাদের সবাইকে ঘটনা খুলে বলেন এবং বলেন যে এই যে দেখো, যে তোমাদেরকে আগে থেকে ঘটনাটা বলি নাই, বললে তোমরা ভয় পেতে, এই জন্যই তোমাদেরকে বলা হয়নি। তোমরা কি জানো যে তোমরা যে বোতলগুলো মাটির নিচে পুঁতে দিয়ে আসলা, এই বোতলগুলো আসলে কিসের বোতল, কেনই বা এগুলো মাটির নিচে পুঁতে দেওয়া হলো? এই যে মাদ্রাসার বিল্ডিংটি দেখছো, এটা অনেক পুরনো একটা বিল্ডিং। এখানে এই মাদ্রাসা দেবার আগে এই বিল্ডিং এ অনেক কিছুই ঘটেছে আগে। এখানে মাদ্রাসা চালু করার আগেই বিল্ডিং এর একটি রুম অনেকদিন ধরেই খালি ছিল। এই রুমে যেই ফ্যামিলি আসতো না কেন, কেউ বেশি দিন টিকতে পারেনি। কয়েকদিন থাকার পরে সবাই এই রুম, অর্থাৎ শুধু রুম না, এই বাসায় ছেড়ে দিয়ে পালাতো। কিন্তু এই রুমে খুব বেশি সমস্যা হতো। তো এইসব ঘটনা হবার পর এই বিল্ডিং এর মালিক এক পর্যায়ে এই রুমটিকে স্থায়ীভাবে তালাবদ্ধ করে দেন। আমরা যখন এই বিল্ডিং এ মাদ্রাসা চালু করি তখন আমাদের ছাত্রীর সংখ্যা ছিল কম, তাই এই রুমের প্রয়োজনও ছিল না। যখন ছাত্রীর সংখ্যা বাড়ছিল তখন আমরা নতুন করে আরো রুম ভাড়া নেওয়া শুরু করি এই বিল্ডিং এরই, অর্থাৎ একটা পর্যায়ে পুরো বিল্ডিংটাই আমাদের প্রয়োজন হয়ে পড়ে। এই বাসাটা ছিল 2 তলা, মানে 2 তলা বিশিষ্ট একটি বিল্ডিং। পুরো বাসাটি যখন আমরা ভাড়া নেই তখন বাড়ির মালিক আমাদের ওই বন্ধ রুমটির কথা বলেন যে এখানে কি কি সমস্যা হয়, এবং এই রুমটি খুলতে আমাদেরকে খুব ভালোভাবে মানা করে দেন। আমরাও বাসার মালিকের কথা অনুযায়ী সেই বন্ধ রুমটি বাদে অন্য রুমগুলো ব্যবহার করি। এভাবেই চলতে থাকে সময়। কয়েকদিন পর এক পর্যায়ে আমরা সেই মালিককে সেই বন্ধ রুমটি খুলে দেওয়ার জন্য অনুরোধ করি এবং বলি যে এই রুমটি আমরা শুধু রান্না করা খাবারগুলো এখানে রাখবো আর মাদ্রাসার কিছু মালপত্রগুলো রাখার কাজে ব্যবহার করবো, এখানে কেউ থাকবে না। কিন্তু মালিক সেই রুমটি খুলে দিতে রাজি হন না। আমাদের জোরাজুরিতে মালিক এক পর্যায়ে রাজি হন বটে,
তবে কিছু শর্ত দিয়ে দেন। যেমন এই রুমে যদি কারো কোনো সমস্যা হয় তার জন্য এই মালিককে দায়ী করা যাবে না, তার সকল দায়িত্ব এই মাদ্রাসা কর্তৃপক্ষের, এবং তাকে কোনোভাবেই কোনো অভিযোগে অভিযুক্ত করা যাবে না। মালিকের কথা আমরা মেনে নেই, তো সেই রুমটি খুলেও দেওয়া হয়। তখন আমরা সেই রুমটি ব্যবহার করার আগে আমাদের আমল অনুযায়ী রুমটি বন্ধ করি, যাতে করে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। আর রুমের ব্যাপারে যেহেতু আমরা আগে থেকেই জেনে ফেলেছি, এই জন্যই আমরা রুকিয়া করে রুমটি বন্ধ করে দিই। রুমটি আমরা ভালোভাবেই কোনো সমস্যা ছাড়াই ব্যবহার করছিলাম। কয়েকদিন পর কিছু সমস্যা দেখা দিল। যেমন হঠাৎ করেই রান্না করা খাবার উধাও হয়ে যেত, রুমের ভেতরের জিনিসগুলো ওলট পালট হয়ে থাকতো। মাঝে মাঝে মনে হতো সেই ভয়ানক রুমের মধ্যে কোনো ফ্যামিলি রয়েছে, যেমন বাচ্চার কান্না, পুরুষ মহিলার কথা বলার আওয়াজ। এই সমস্ত ঘটনা হরহামেশাই ঘটতে থাকে। আবার যদি রুমটি খোলা অবস্থায় থাকে তখন কিন্তু কোনো শব্দ হয় না, শুধু রুমটা বন্ধ অবস্থায় এর ভিতরে বাচ্চা এবং পুরুষ মহিলার কথাবার্তার আওয়াজ আসতো। একদিন আসরের পর অর্থাৎ বিকেল বেলা একজন ছাত্রী যায় ওই রুমে, অর্থাৎ ওই যেখানে রান্না করা জিনিসগুলো ছিল। তখন ওই ছাত্রীর উপর ভর করে এক জিন। ওই ছাত্রী রান্নাঘরের সমস্ত কিছু একদম উলট পালট করে ফেলে, সামনে যা পাচ্ছিল সবকিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল। রান্নাঘরের এমন ভাঙচুরের শব্দ শুনে মাদ্রাসার মহিলা শিক্ষিকা এবং আরো ছাত্রীরা ওই রুমে গিয়ে যখন দেখে এই অবস্থা, তখন সবাই খুব ভয় পেয়ে যায়। সবাই মিলে তাকে ধরে ওই রুম থেকে বাইরে নিয়ে আসে। তারপরে আমাকে এই সব ঘটনা শোনানো হয়। এইসব ঘটনা শুনে আমি খুব ভয় পেয়ে যাই। এমনিতেই ছিল নতুন মাদ্রাসা, তার উপর আবার এই ঘটনা। এই খবর যদি বাইরে ছড়িয়ে পড়ে তাহলে তো মাদ্রাসার একটা বদনাম হয়ে যাবে। মাদ্রাসার ছাত্রছাত্রী আর বিশেষ করে এটা যেহেতু মহিলা মাদ্রাসার ছাত্রী আর ভর্তি হবে না, তাই তখনকার মতো পরিবেশ কিছুটা ঠান্ডা করার চেষ্টা করি। তাই আজকে আমার এই কবিরাজ বন্ধু তাকে নিয়ে আসি এই মাদ্রাসায়, আর তোমাদের সাহায্য নিয়ে পুরো বাড়িটা বন্ধ করি। একটি কথা বলে রাখি, ওই রুমের ব্যাপারটা গোটা কয়েকজন বাদে আর কেউ কিন্তু জানতো না, সুতরাং তোমরা এই জিনিসগুলো আপাতত কাউকে বলো না। তো এটা কিন্তু এই পর্যন্তই ছিল প্রিয় লিসেনার্স। হুজুর এভাবেই তাদেরকে একটা বর্ণনা দিয়ে দেন। ঘটনা কিন্তু শেষ হয়নি। বাড়ি বন্ধ করার পর কিছুদিন সবকিছু স্বাভাবিক ছিল, কোনো সমস্যা হচ্ছিল না। কয়েক সপ্তাহ পর ওই বিল্ডিং এর কাছ দিয়ে মাটির নিচ দিয়ে কিছু লাইন বসানোর, মানে বিশেষ করে পাইপ বসানোর কাজ শুরু করা হয় সিটি কর্পোরেশন থেকে। তো ওই লাইন বসানোর কাজ যখন শুরু করা হয় তখন তো মাটি স্বাভাবিকভাবেই খুঁড়তে হবে। ওই খোঁড়ার সময় হয় কি, একটা বোতল ভেঙে যায়। আর এই বোতল ভাঙার খবরটা কিন্তু ওই যারা শ্রমিকরা ছিল তারা বাদে অন্য কেউ জানতো না, আর শ্রমিকরাও জানতো না এটা আসলে কিসের বোতল। এখন ব্যাপারটা হলো কি, রাস্তা যখন খোঁড়া হয়, পাশাপাশি খোঁড়া হয়, এরকম তো কিন্তু অসংখ্য বোতল থাকতেই পারে, ভেঙেও যায় খোঁড়াখুড়ি করার সময়, এরকম তো হরহামেশা এটা ঘটে। তো এটা নিয়ে তো আসলে শ্রমিকদের মধ্যে কোনো ধরনের কোনো আবেগ উৎকণ্ঠা কাজ করবে না, এটাই স্বাভাবিক, তারা তাদের মতো করে খোঁড়াখুড়ি করবে। এখন ওই যে ওই জায়গাটা যখন খোঁড়া হয়েছিল তখন একটা বোতল ভেঙে গিয়েছিল। এরপর থেকেই আবার ভয়ানক ঘটনা শুরু হয়। যেদিন বোতল ভেঙে যায় ওই দিন রাত থেকে শুরু হয় ভয়ানক কিছু ঘটনা। যেমন মাদ্রাসা পাহারা দেওয়ার জন্য যে দারোয়ান ছিল তাকে রাত্রে ঘুমানোর জন্য ওই সিঁড়ির পাশে একটা থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। তো এই দারোয়ানের ডিউটি ছিল ফজরের নামাজের পর থেকে রাত 10টা পর্যন্ত। সেই দিন রাত্রে যখন ওই দারোয়ান সাহেব উনি তার রুমে ঘুমিয়েছিলেন, রাত আনুমানিক 2টোর মতো হবে, তখন এই দারোয়ান সাহেব শুনতে পান বাইরে কে বা কারা যেন দৌড়াদৌড়ি করছে, একবার হাসছে একবার কান্নাকাটি করছে। এখন যেহেতু মহিলা মাদ্রাসা, এটা একটা সিকিউরিটির ব্যাপার রয়েছে, এখানে মেয়েরা রয়েছে, তো উনি দেখার জন্য বাইরে বের হন যে আসলে ঘটনাটা কি, কে এমনটা করছে। তো ওই দারোয়ান সাহেব দেখতে পান যে বাইরে 3টা অবয়ব রয়েছে, তাদের মুখ দেখা যাচ্ছে না। তখন তিনি তাদেরকে ডাক দেন এবং বলেন যে কে ওখানে, আসেন এদিকে আসেন, আমার সাথে কথা বলেন, এখানে কি করেন। তো বলে রাখা ভালো, ওই অবয়বগুলো দেখতে নাকি এরকম ছিল যে একজন পুরুষ, একজন মহিলা আর একটা বাচ্চার মতো দেখতে, যাদের উচ্চতা ছিল স্বাভাবিক উচ্চতার থেকে বেশ বড়, খুব যে বড় তা না, তবে বেশ বড়। তো অবয়বগুলোকে ডাকার এক পর্যায়ে
শুরুতে কিন্তু এই দারোয়ান সাহেবের ডাক তারা শুনছিলেন না। তো একটা পর্যায়ে তারা ওই ডাক শুনতে পান এবং ওই দারোয়ান সাহেবের দিকে তাকান। ঠিক তখনই এই দারোয়ান সাহেব দেখতে পান ওই অবয়বগুলোর মুখ, যা দেখতে ছিল আগুনে যদি মানুষের মুখ পুড়ে যায় যেমন ঝলসানো হয় ঠিক তেমন। তখন নাকি ওই দারোয়ান সাহেবকে ওই অবয়বগুলো বলেছিল, এত ডাকাডাকি করিস কেন, এই বাড়ি আমাদের, তোরা চলে যা, এখানে শুধু আমরা থাকবো আর কেউ না। এই অবয়বগুলোর মুখে এমন কথা শুনে আর ওই অবয়বগুলোর মুখের অবস্থা দেখে ওই দারোয়ান সাহেব নাকি ওখানেই অজ্ঞান হয়ে যান। এই যে দারোয়ান সাহেবের সাথে এতগুলো ঘটনা ঘটে গেল, সেটা কিন্তু রাতের বেলা ঘটেছে। ওই সময় কিন্তু কেউ বুঝতে পারেনি, কেউ জানেও না, জেনেছিল পরের দিন। পরের দিন ওই মাদ্রাসার যারা অনাবাসিক ছাত্রী, ওই মাদ্রাসা কিন্তু আবাসিক অনাবাসিক দুই ধরনের ছাত্রী ছিল। তো যখন সকাল হয়, অনাবাসিক ছাত্রীরা যখন মাদ্রাসায় চলে আসতে শুরু করে, সবাই এসে দেখে গেট খোলা হয়নি তখনও। তো গেট খোলা হয়নি এই খবরটা বড় হুজুরের কাছে জানানো হয়। তখন তিনি গেটের কাছে আসেন, ডাকাডাকি করেন, ডাকাডাকিতে কোনো কাজ হচ্ছিল না। তখন বড় হুজুর ওনার কাছে যেই ডুপ্লিকেট চাবিটা ছিল সেটা দিয়ে উনি গেট খোলেন। তো গেট খুলে দেখেন যে এই দারোয়ান সাহেব এক কোনায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন সবাই মিলে অনেক চেষ্টা করার পর তার জ্ঞান ফেরানো হয় আর কি, জ্ঞান ফেরাতে সক্ষম হন আল্লাহর রহমতে। তখন বড় হুজুর তার কাছে জানতে চান হয়েছেটা কি। তখন তিনি রাতের বেলা যে ঘটনাটি ঘটেছিল সবকিছু বড় হুজুরের কাছে খুলে বলেন। এসব কথা শোনার পর বড় হুজুর তো খুব চিন্তায় পড়ে যান। ওই দিনই বিকেল বেলা বড় হুজুর তার সেই কবিরাজ বন্ধুকে নিয়ে আসেন। তো কবিরাজ যিনি আসেন উনি সব কথা শুনেন, উনিও চিন্তা করেন ঘটনাটা কি, বাড়িটা বন্ধ করে দিলাম, এরপরে খুব কঠোর একটা বন্ধনী দেওয়া হয়েছিল, এই বন্ধনী ভেদ করে কোনো ধরনের অশুভ শক্তি এই বাড়ির ভেতরে ঢোকার কথাই না। অশুভ শক্তি কেন, কোনো শুভ শক্তিও ঢুকতে পারবে না। কিন্তু ব্যাপারটা কি, কি হলো? তখন ওই হুজুর চিন্তা করেন যে আজকে রাতেই এদেরকে হাজির করা হবে, তারা কেন এই বাড়িতে ঝামেলা পাকাচ্ছে সেটা জানতে হবে। তাই এখানে উনি আবারও একটা আসন দেওয়ার ব্যবস্থা করেন। ওই দিনও বেশ কয়েকজন ছাত্রকে, এই যে আলহাজ উদ্দিন ভাইকেও ডেকে আনা হয়, ডেকে এনে ওই অফিস রুমে বসানো হয়। তখন ওই কবিরাজ হুজুর যিনি ওনাদের সবাইকে এক এক করে তুলা রাশি কিনা পরীক্ষা করছিলেন। তো ওনাদের মাঝখান থেকে একজনকে তুলা রাশির জাতক হিসাবে পেয়েও যান। ওই দিন এশার নামাজের পর রাত 9টার দিকে ওনারা সবাই যখন ওই অফিস রুমে বসেছিলেন, তখন ওনাদের ওই তুলা রাশির ছাত্র ভাইটি হুজুরের একদম কাছাকাছি বসানো হয়েছিল তাকে, আর ওই ছাত্রের উপরই জিন হাজির করার প্রক্রিয়া শুরু হয়। যেমন 2 হাতের 2 আঙ্গুলের মাঝখানে ছোট্ট ছোট ছোট করে লেখা কাগজের টুকরো ঢুকিয়ে দেওয়া হয়, আর সেই তুলা রাশির ছাত্র ভাইটিকে আসন পেতে 2 হাত মুঠ করে হাত দুটি সামনের দিকে রাখতে বলা হয়। তখন সেই হুজুর শুরু করেন তার রুকিয়ার কাজ। এইভাবে কয়েক মিনিট করার পর হঠাৎ করে ওই ছাত্র ভাইটির শরীর ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে এবং সে গোমরানোর মতো করে এক ধরনের শব্দ করতে থাকে। আর ওই তুলা রাশির ওই ছেলেটাকে নাকি খুব শক্ত করে ধরে রাখা হয়েছিল যাতে করে সে উঠতে না পারে। জিনগুলো যখনই তার শরীরে ভর করে তখনই শুরু হয় জিন আর মানুষের মাঝখানে কথোপকথন, মানে ওই হুজুরের সাথে কথা হচ্ছে। ওখানে একটা জিন হাজির হয় নাই, বেশ কয়েকটা জিন হাজির হয়েছিল। তো হুজুর প্রথমে তাদের নাম জিজ্ঞেস করেন, কিন্তু তারা কোনো কথাই বলতে শুরুর দিকে রাজি হচ্ছিল না। একটা পর্যায়ে হুজুর যখন তাদেরকে হুজুরের প্রক্রিয়ায় বিভিন্নভাবে আঘাত করতে থাকে, তখন তারা হুজুরের সব উত্তর দিতে রাজি হয়। তখন তারা তাদের নাম বলে। তো আলহাজউদ্দিন ভাই সে নামটা মনে রাখতে পারে নাই, তবে বলেছিল তারা এখানে অনেক দিন ধরে আছে। হুজুর যখন জিজ্ঞেস করে, আচ্ছা তোদেরকে তো সব বের করে দিয়েছিলাম আর খুব কঠিন একটা বন্ধনী দিয়েছিলাম, এরপর তোরা ঢুকলি কিভাবে? তখন ওই জিনেরাই বলেছিল কিভাবে বোতলটি ভেঙেছে। ওরা ওই বোতলের মধ্যে বন্দী ছিল, মা বাবা সন্তান সহ ওই বোতলের মধ্যে বন্দী করা হয়েছিল আর কি। তো ওই বোতলটা সিটি কর্পোরেশন লোকজন কাজ করার সময় গর্ত খোঁড়ার একটা পর্যায়ে ভেঙে যায়, আর তখনই ওরা আবার বাইরে বের হয়ে আসে এবং ওরা ওদের প্রক্রিয়ায় বন্ধনীটা কেটে দেয় এবং আবার এখানে তারা থাকতে শুরু করে। তো হুজুর বারবার বলতে থাকে চলে যায় এখান থেকে, কিন্তু ওরা কোনোভাবেই এখান থেকে যেতে নারাজ, ওরা এখান থেকে যাবে না। হুজুর আবারও তাদেরকে বোতল বন্দি করার ভয় দেখায়,
তখন ওই জিনগুলোর উত্তর ছিল এমন, আমাদের বোতল বন্দি করে কয় বছর আটকে রাখবি, যখনই ছাড়া পাবো তখন আবার আসবো, আর এবার আসলে বড় ধরনের ক্ষতি করব। কিন্তু জিনগুলোর মুখ থেকে এমন কথা শোনার পর ওই হুজুর বেশ চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। কারণ হচ্ছে যে এখানে অসংখ্য বাচ্চা মেয়েরাও লেখাপড়া করে, ওদের বড় ধরনের কোনো ক্ষতি হলে এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর এরা যেভাবে হুমকি দিয়েছে তাতে করে তাদেরকে হত্যা করাই বাঞ্ছনীয় হবে, এই চিন্তা করেছেন ওই হুজুর। তখন ওই হুজুর নাকি সেটাই করেন, ওই জিনদেরকে হত্যা করেন। এরপর বাড়িটা আবার নতুন করে বন্ধ করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত সেই বিল্ডিংয়ে আর তেমন কিছুই হয়নি। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলেই কেউ যদি কোনো জায়গায় দীর্ঘদিন ধরে থাকে সেখান থেকেই কেউই যেতে চায় না। সেখানে একটা মায়া, মমতা, ভালোবাসার একটা টান সৃষ্টি হয়। মানুষ যেতে চায় না। কোনো একটা পশু পাখিকেও তাদের বাড়ি থেকে আসলে তাড়ানোটা অত্যন্ত কঠিন হয়। সেখানে জিন জাতিকে সেখান থেকে সরানো এটা তো অনেক কঠিন একটা ব্যাপার। আর তাদের সাথে কোনো ধরনের নেগোসিয়েশন বা কি করলে চলে যাবে এই ধরনের কোনো একটা সম্মতিতে না এসে তাদেরকে হত্যা করা, এটা কোনোভাবেই আসলে এটা ভালো হয় না বলে আমার কথা। এখন সিচুয়েশন এক এক জায়গায় এক এক রকম হতে পারে, হয়তো বা হুজুর ওইটাই ভালো বুঝেছিলেন, ওই পর্যায়ে হত্যা করাটাই উনি সমীচীন মনে করেছিলেন। তবে একটি পরিবার, মা বাবা সন্তান, তারা জিন, তারা ওখানে দীর্ঘদিন ধরে রয়েছে, তাদেরকে একটা সুষ্ঠু পর্যায়ে তাদেরকে পুনর্বাসন সংক্রান্ত অনেক সময় ওরা কোনো ভোগ নিয়ে চলে যায়। তো এরকম একটা ঘটনা কিন্তু আমরা এর আগেও পেয়েছিলাম, যে ওই হুজুর যখন জিনটা তাড়াবেন তখন তাকে আর একটা জায়গায় পুনর্বাসন করেছিলেন, যাতে করে সেখানে গিয়ে সে ভালোভাবে থাকতে পারে। তো এই ধরনের কাজ করা ছাড়া কোনো একটা পরিবারের সব সদস্যকে হত্যা করা, এটা আমার কাছে আসলে এটা ভালো মনে হয় না। আসলে এই কাজগুলো যারা করবেন তারা ভালো বোঝেন কোন প্রেক্ষিতে তারা করেছিলেন। আমরা আপাতত দৃষ্টিতে সেটা হয়তো বা আমাদের কাছে ভালো লাগছে না, ভালোভাবে দেখছি না। তবে হতে পারে যে হুজুরের ওই সময় সিদ্ধান্ত ঠিক ছিল, আবার ভুলও হতে পারে। আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এই ধরনের সমস্যাগুলো থেকে। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনার মনোযোগ দিয়ে শুনেছেন। মাদ্রাসা কেন্দ্রিক আরও ঘটনা ইনশাল্লাহ আলহাজ উদ্দিন ভাইয়ের মাধ্যম দিয়ে পাবো। আপনারাও যদি জেনে থাকেন, আপনারাও কিন্তু আমাদেরকে ইমেল করতে পারেন, লিখে অথবা রেকর্ড করে।